ঘাটশিলা ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলায় অবস্থিত এই জায়গাটির নাম ছোটবেলা থেকে অনেকবার শুনেছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের নানান গল্প। শুনেছি জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জের কথা। ঘাটশিলার নদী, পাহাড়, ঝর্ণা, জঙ্গল, বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে তিনি লিখেছিলেন চাঁদের পাহাড়, পথের পাঁচালী, অরণ্যকের মতো বিখ্যাত বিখ্যাত উপন্যাস। কিন্তু এখানে যাওয়ার সুযোগ খুব একটা হয়ে ওঠেনি। তাই ভাবলাম এবার বর্ষায় ঘাটশিলা ঘুরতে যাব, কারণ বর্ষায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য হয়ে ওঠে আরও মায়াবী এবং ভয়ঙ্কর সুন্দর। তারপর যেমন ভাবা তেমন কাজ, ব্যাগপত্র গুছিয়ে সকাল সকাল এসে হাজির হলাম আমাদের সবার পরিচিত হাওড়া স্টেশনে। তারপর স্টেশনের বাইরে এক কাপ চা খেয়ে প্রবেশ করলাম হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সে। আজ আমি যে ট্রেনে ঘাটশিলা যাব সেটি হলো 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটি প্রত্যেক দিন সকাল 6:20 হাওড়া থেকে ছেড়ে বারবিল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। মোবাইলের অ্যাপসের নির্দেশ অনুযায়ী এসে হাজির হলাম হাওড়ার নতুন কমপ্লেক্সের 19 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ফাইনালি 20 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে ইঞ্জিন WAP7, এটাই আজকে আমাদের নিয়ে যাবে আমাদের গন্তব্যে। তো চলুন এবার যাই আমাদের কোচে। D3 আমার কোচ, আর সিট নাম্বার হচ্ছে 44। তো এই হচ্ছে আমার সিট নাম্বার 44, যেটা হচ্ছে মিডিলে। আর সিটের পাশে আছে চার্জিং পোর্ট, আর উপরে লাগেজ রাখার জন্য আছে বেশ বড় একটা স্পেস। আর এই হচ্ছে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেসের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এদিকে 3টে এবং এদিকেও 3টে। এই ট্রেনে আছে টোটাল 2 রকমের কোচ, এক হচ্ছে এসি চেয়ার কার আর 2 হচ্ছে নন এসি চেয়ার কার। টোটাল 13টি আছে নন এসি চেয়ার কার আর 2টি আছে এসি চেয়ার কার। হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত এসি চেয়ার কারে ভাড়া হচ্ছে 435 টাকা আর নন এসি চেয়ার কারে ভাড়া হচ্ছে 135 টাকা। আর এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত এই ট্রেন অতিক্রম করবে 212 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 36 মিনিট। আর যাত্রাপথে পড়বে মাত্র একটি হল্ট, সেটা হচ্ছে খড়গপুর জংশন। তো এবার আপনাদের এই ট্রেনের বাথরুমটা কেমন সেটা একটু দেখুন। তো এই ট্রেনের টয়লেটের সামনেই আছে একটা বড় মিরর এবং একটা আছে বেসিং, আর বেসিংয়ে কিন্তু জল পড়ছে ভালোই। এবার টয়লেটের ভিতরটা একটু দেখে নিই। এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, আছে একটি কুমোড, এদিকে আছে একটি বেসিং এবং আছে একটি বড় মিরর। আর এদিকে আছে ইন্ডিয়ান টয়লেট, আছে একটি বেসিং এবং আছে একটি বড় মিরর। তো টয়লেটগুলি খুব ভালো পরিষ্কার বলবো না, তবে মোটামুটি পরিষ্কার। ট্রেনের মধ্যে প্যান্ট্রি কার নেই, কিন্তু খাবার কিন্তু বিভিন্ন রকম পাওয়া যাবে, যেমন হচ্ছে স্যান্ডউইচ, বার্গার, কাটলেট, ব্রেড অমলেট, বিভিন্ন খাবার কিন্তু এখানে পাওয়া যাবে। ব্রেকফাস্ট করার জন্য আমি এখানে নিয়েছি একটা ব্রেড অমলেট, যেটার দাম নিয়েছে 50 টাকা। আর এখানে দেওয়া হয়েছে 2 পিস স্লাইস ব্রেড, যেখানে একটুখানি বাটার লাগানো আছে, আর সঙ্গে দেওয়া হয়েছে টমেটো কেচাপ এবং একটি মশলা অমলেট।
হাওড়া থেকে 114 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম এই ট্রেনের ফার্স্ট হল্ট খড়গপুর জংশনে। তো এখন খড়গপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর পরবর্তী স্টেশন হচ্ছে ঘাটশিলা, যেটা হচ্ছে আমাদের আজকে জার্নির শেষ ডেস্টিনেশন। হাওড়া থেকে মোট 212 কিলোমিটার পথ অতিক্রম করে শেষমেশ এসে পৌঁছলাম আমাদের গন্তব্য ঘাটশিলাতে। তো আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকে আমরা চলে এলাম 1 নম্বরে। এবার এখান থেকে স্টেশনের বাইরে বেরিয়ে যাব। তো এসে গেছি ঘাটশিলা স্টেশনের বাইরে, আর এখানে বাইরে দেখতে পাচ্ছেন এখানে অটো স্ট্যান্ড এবং ছোটো ছোটো ম্যাজিক কার যেগুলো আছে এখান থেকে ভাড়া করা যায়। আপনারা হোটেলে যান তো হোটেলে যাবেন, আর যদি এখান থেকে আপনারা সাইট সিন করতে যান তার জন্য এখান থেকে বুক করতে পারবেন। আর এখানে কিন্তু একটা চার্ট দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো সেই চার্টে কিন্তু একটা প্যাকেজ আছে, মানে 5টা 6টা স্পট আছে এখানকার ঘুরে দেখার, সেগুলোর একটা প্যাকেজ সিস্টেম করা আছে যে এই 6টা জায়গা ঘুরতে হবে, এরকম ভাড়া পড়বে। তো এখান থেকে আপনারা সেই প্যাকেজ হিসাবে বুকিং করতে পারেন। তো আমরা এখন যাব হোটেলে, আজকে আমরা ঘুরতে যাব না, এখান থেকে সোজা যাব হোটেলে। তো আমরা এখন যাব রামকৃষ্ণ মঠে অটোতে। তো এখান থেকে রামকৃষ্ণ মঠ পর্যন্ত ভাড়া হচ্ছে 10 টাকা করে শেয়ারে, ঠিক আছে? শেয়ারে 10 টাকা, আর রিজার্ভ করলে কিন্তু 50 থেকে 60 টাকা পড়বে। চলুন অটোতে উঠি এবং যাই রামকৃষ্ণ মঠে। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে গেস্ট হাউস, যেখানে রুম আছে এবং থাকা হয়। এই যে সারদা নিবাস, এই হচ্ছে গেস্ট হাউস। চলুন এবার দেখে নিই এখানকার রুমগুলি। রামকৃষ্ণ মঠ ঘাটশিলাতে আপনারা পেয়ে যাবেন 2 ধরনের রুম, সিঙ্গেল বেডের রুম এবং ডাবল বেডের রুম। নন এসি রুমে ভাড়া পড়বে 500 টাকা এবং এসি রুমে ভাড়া পড়বে 700 টাকা। আর রুমের সাথে পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুম, এছাড়া 24 ঘন্টা ইলেকট্রিসিটি এবং পানীয় জলের সুবিধাও পেয়ে যাবেন। আর পাবেন ঠান্ডা ও গরম জলের জন্য গিজারও। আপনারা এখানে ফ্যামিলি বন্ধুবান্ধব ছাড়াও গ্রুপেও ঘুরতে আসতে পারেন, তার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে। এবার বলি, এখানে যদি আপনারা থাকতে চান তাহলে বুকিং কীভাবে করবেন। এখানকার মেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। তো সেই মেল আইডিতে মেল করতে হবে যে আপনি থাকতে চান, তো তার জন্য মেল করতে হবে। কোনো রকম স্পট বুকিং হয় না, আগে থেকে মেল করতে হয়। কারণ এতটাই চাহিদা, এত কম পয়সাতে এত সুন্দর ফেসিলিটি, এত মনোরম পরিবেশ, মানে এতটাই চাহিদা যে রুম মানে খালি থাকে না। তো আগে থেকে আপনাদেরকে বুকিং করতে হবে। যদি আগস্ট মাসে আসতে চান তাহলে আপনাদেরকে মোটামুটি 1 থেকে 1.5 মাস আগে থেকে একটু মেল করতে হবে, তাহলে অ্যাভেলেবেলটা ভালো করে পাওয়া যায়, মানে রুমের অ্যাভেলেবিলিটা ভালো করে পাওয়া যায়, তাহলে আপনি কনফার্ম যে আপনি রুম পাবেন, ঠিক আছে? তো মেল করে আসতে হবে। তো এই হচ্ছে রামকৃষ্ণ মঠের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। এখানে আছে রামকৃষ্ণদেবের একটি মূর্তি, খুবই সুন্দর মূর্তি। চলুন দেখি। তো দেখতে পাচ্ছেন রামকৃষ্ণদেবের খুবই সুন্দর একটা মূর্তি, দেখলে মানে মন ভরে যাবে। দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়, টাইম হচ্ছে সন্ধ্যা 6:30। আর মন্দির থেকে এই মঠের দৃশ্যটা একবার দেখুন, অসাধারণ, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, বিভিন্ন রকমের ফুলের গাছ, সবুজে সবুজ চারিদিক, খুবই সুন্দর।
এখানকার সময়টা পাঞ্চুয়ালিটিটা খুব মারাত্মক। সকাল 7:30-তে হচ্ছে কি ব্রেকফাস্ট, 7:30 মানে 7:30 আচ্ছা, বের বাজানো হয় প্রতিটা মিশনে আর কি। দুপুর 12:30 হচ্ছে কি লাঞ্চ। তো বিকেলে এই 5টা 4:30 5টার সময় এনারা চায়ের ব্যবস্থা করেন, আর রাত্রে ডিনারের ব্যবস্থা আছে। আচ্ছা। আর দুপুরে মাছের ব্যবস্থা আছে, আচ্ছা। রাত্রে ভাত রুটি যে যা খাবে। যে এখানে রামকৃষ্ণ মঠ বলে যে নিরামিষ তার কোনো না, সেটা না, কোনো না, না, না। এখানে কিন্তু আমিষও আমি হয়। তো মানে এখানে খাবার দাবার মানে কোয়ালিটি কেমন লাগছে? প্রথম দিন তো খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আচ্ছা, দুপুরে খাবারে কি কি দিয়েছিল? দুপুরে খাবারে দিয়েছে একটা ওই আলু আর ঝিঙে দিয়ে একটা নিরামিষ ছিল, আচ্ছা, আর ডাল ছিল, আর বাঁধাকপি তরকারি, মাছের ঝাল, আচ্ছা। আর শেষ পাতে পায়েস। আচ্ছা, পায়েসটা মিশনের একটা মানে খুব, এটা একটা খুব আর কি দেবেই। আচ্ছা। তো এখানে এই যে এখানকার যে ভাড়া, এখানে যে ভাড়া নেওয়া হয় কত নেওয়া হয়? 500 টাকা পার হেড পার ডে। 500 টাকা পার হেড পার ডে। আচ্ছা, মানে এখানে 500 টাকায় থাকা প্লাস খাওয়া, খাওয়া। মানে এত কম পয়সা আমার অন্য কোথাও পাওয়া যায় বলে আমার মনে হয় না। অসম্ভব ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিরাপত্তার ব্যাপারটা তো বিশাল ব্যাপার না। হ্যাঁ, হ্যাঁ। বাইরে বেড়াতে এসে মানে ঘুরতে এসে ধর্মীয় কারণেই হোক বা বেড়ানোর জন্যই হোক, নিরাপত্তাটা এখানে এলে মানে খুব সিকিউর। ফ্যামিলি নিয়ে আসা, যে এক জায়গায় থাকা, তারপরে কোথাও গেলে থাকা তো হলো, এবার খাওয়ার জন্য অনেক জায়গায় ছুটে বেড়াতে হয়, কিন্তু সেটা এখানেই সব কিছু। আমি আপনাদের বলবো, যদি ঘাটশিলা ঘুরতে আসেন তো এক রাত এই রামকৃষ্ণ মিশনে থেকে দেখুন, খুবই ভালো লাগবে। মানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আধ্যাত্মিক পরিবেশ আপনাকে বারবার টেনে আনবে এই ঘাটশিলার রামকৃষ্ণ মঠে। তারপরে মাত্র 500 টাকাতে থাকা, মানে এত সুন্দর রুম, যে যেমন তেমন রুম তা নয়, কিন্তু অত্যাধুনিক রুম, সঙ্গে 5 বেলা খাওয়া দাওয়া, সকালে ব্রেকফাস্ট, তারপর টিফিন, লাঞ্চ, সন্ধ্যাবেলা টিফিন, আবার ডিনার, মানে 500 টাকায় থাকা প্লাস হচ্ছে 5 বার খাওয়া। এরকম ফেসিলিটি অন্য কোথাও পাবেন এটা তো আমার মনে হয় না। তো যদি ঘাটশিলা ঘুরতে আসেন, অবশ্যই এই রামকৃষ্ণ মিশনে বা রামকৃষ্ণ মঠে একবার থেকে দেখবেন, খুবই ভালো লাগবে। তারপর এখানে মঠ বলে যে নিরামিষ খাবার তা কিন্তু নয়, এখানে কিন্তু আমিষ খাবারও দেওয়া হয়, মাছ, মাংস, ডিম সব রকমই কিন্তু এখানে দেওয়া হয়। ছোটনাগপুর মালভূমির বেশিরভাগ অংশটাই ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, আর সেই কারণেই এই অঞ্চলে বিভিন্ন প্রান্তে দেখতে পাওয়া যায় ছোট ছোট পাহাড় বা টিলা। এই ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলায় অবস্থিত পাহাড়, ঝর্ণা, জঙ্গল, অপরূপ সব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক অন্যতম পর্যটন কেন্দ্রস্থল ঘাটশিলা, যেখানে দেখা মিলবে অসংখ্য নাম না জানা পাহাড়ের। এছাড়া দেখা মিলবে লেক, ঝর্ণা এবং আদিবাসীদের রং বেরঙের ছোট ছোট ঘর। দেখা মিলবে প্রাচীন পদ্ধতিতে চাষাবাদের দৃশ্য। পথে যেতে যেতে মাঝে মধ্যেই পথ আটকাবে বিভিন্ন যাযাবর পশু। আর উপরি পাওনা হিসাবে পাবেন লেকের ধারে বসে এখানকার আদিবাসীদের হাতে রান্না করা দেশি মুরগির মাংস খাওয়ার সুযোগ, যেটা এই ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলবে। ঘড়িতে বাজে সকাল 8টা। রেডি হয়ে পৌঁছে গেলাম অটো স্ট্যান্ডে। আমরা এখন অটো বুক করে নিয়েছি, এবার করব আমরা ঘাটশিলাতে সাইট সিন। এই যে দাদা বান্টি কুমার, বান্টিদা আমাদেরকে আজকে পুরো ঘাটশিলা ঘুরে দেখাবেন। আর আমরা কি করেছি, এখান থেকে কিছু স্পট বেছে নিয়েছি, মানে স্পট মিক্সিং করেছি, এখান থেকে কিছু ওখান থেকে কিছু, সব মিলিয়ে মেন যে স্পটগুলো আছে সেগুলো আমরা মিক্স করে নিয়েছি। তো আমাদের নিচ্ছে 1100 টাকা। তো আমাদের পুরো ঘুরে দেখাবে ঘাটশিলাটা। তো চলুন এবার শুরু করা যাক আজকের সাইট সিন ঘাটশিলাতে। গৌরীকুঞ্জে, এটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ওনার স্ত্রী গৌরীর নাম অনুসারেই এই বাড়ির নাম রাখা হয় গৌরীকুঞ্জ। তো চলুন এখন একটু ভিতরে যাব এবং আপনাদের দেখাবো। গৌরীকুঞ্জে প্রবেশ করার পর প্রথমেই চোখে পড়বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি মূর্তি, আর তার পিছনে একচালা একটি ঘর। তারপর ঘরের ভিতর প্রবেশ করতেই দেখতে পাবেন বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভিন্ন বই এবং তার লেখা চিঠি। দেখতে পাবেন ওনার ব্যবহৃত কলম, আর দেখতে পাবেন তার জীবিত অবস্থায় ব্যবহৃত কিছু পোশাক, যেগুলি খুব যত্ন সহকারে রেখে দেওয়া হয়েছে।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথমা স্ত্রী গৌরী দেবীর নাম অনুসারে এই বাড়ির নাম করা হয় গৌরীকুঞ্জ। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনের শেষ সময়টুকু ঘাটশিলার এই বাড়িতেই কাটিয়েছিলেন। আর এই হচ্ছে অপুর পাঠশালা, যেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ পথের পাঁচালী থেকে নেওয়া হয়েছে। এই হচ্ছে তারাদাস মঞ্চ, অপুর পাঠশালা দেখতে পাচ্ছেন। আর এদিকে সংস্কার চলছে, খুব সুন্দরভাবে এখানে চিত্র অঙ্কন করা হচ্ছে, নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। আমাদের এখন পরবর্তী গন্তব্য হচ্ছে ঘাটশিলার চিত্রকূট পাহাড়। তো আমরা এখন এসে পৌঁছে গেছি চিত্রকূট পাহাড়ের ঠিক সামনে। এই যে হচ্ছে মেন রোড, এখানে দাদা অটো রাখলো এবং আমরা এদিকে এই যে গেট আছে, এই গেট দিয়ে উপরে উঠে যাব। উপরে একটা মন্দির আছে, সেই মন্দিরটাকে দেখবো এবং আপনাদেরও দেখাবো। তো চলুন এখন উপরে যাই। তো এই হচ্ছে মন্দির, এটা একটা শিব মন্দির। দেখতে পাচ্ছেন, বেশ ভালো লাগছে কিন্তু পাহাড়ের ওপরে এই যে মন্দির। আর এখানে পাথরের গায়ে বিভিন্ন রকম কারুকার্য করা হয়েছে, বিভিন্ন রকম চিত্র অঙ্কন করা হয়েছে মহাদেবের। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর চিত্র মহাদেবের অঙ্কন করা হয়েছে এখানে। আমি এখন দাঁড়িয়ে আছি চিত্রকূট পাহাড়ের একদম টপে। আর এখান থেকে ঘাটশিলা শহরটাকে বেশ দূর থেকে দেখা যাচ্ছে। তো ঘাটশিলা ঘুরতে এলে এই চিত্রকূট পাহাড় কিন্তু অবশ্যই ঘুরতে আসবেন, খুবই ভালো লাগবে। আর এই যে ছোটো ছোটো পাথর, এখানে বসে কিন্তু অনেকটা সময় কাটানো যেতে পারে। আর ওই যে দূরে রেলগাড়ি চলছে দেখতে পাচ্ছেন, খুবই ভালো জায়গা। তো ঘাটশিলা ঘুরতে এলে চিত্রকূট পাহাড় কিন্তু ঘুরতে আসতে ভুলবেন না। চিত্রকূট পাহাড় ঘুরে এবার আমরা রওনা দিলাম ঘাটশিলার একটি জনপ্রিয় পর্যটন স্থল বুরুডি লেকের উদ্দেশ্যে। আর এই যাত্রাপথে আপনাদের চোখে পড়বে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, চোখে পড়বে সরল সাদাসিধে আদিবাসীদের প্রাচীন পদ্ধতিতে চাষাবাদের কাজ, চোখে পড়বে তাদের ছোট ছোট রং বেরঙের ঘর। এইসব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। তো আমি এখন এসে গেছি ঘাটশিলা খুবই অন্যতম এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে বুরুডি লেক। আমি এখন বুরুডি লেকের সামনে দাঁড়িয়ে আছি। খুবই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন, এই যে লেক এবং তার পাশে পাহাড়, প্রচুর অনেকগুলো পাহাড় আছে কিন্তু এখানে। তো চলুন এখন একটু লেকের নিচে নামবো, দেখবো এবং আপনাদেরও দেখাবো। বুরুডি লেকের জল খুবই পরিষ্কার জল দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু প্রচুর মাছ আছে, ছোট ছোট মাছ এদিক ওদিক চড়ে বেড়াচ্ছে, খুবই ভালো লাগছে কিন্তু, খুবই পরিষ্কার জল কিন্তু, আর বেশ ঠান্ডা। এই ঘাটশিলার বুরুডি লেকের সৌন্দর্যের সাথে সাথে এখানকার আরও একটি আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানকার দেশি মুরগির মাংস। এই যে আমি হোটেলটিতে দাঁড়িয়ে আছি, এটি একদম বুরুডি লেকের সাইডেই অবস্থিত। এই সামনে বুরুডি লেক এবং তার পাশেই হচ্ছে এই হোটেল। এই হোটেলে পাওয়া যায় দেশি মুরগির মাংস। তো চলুন দেখি ওনাদের সঙ্গে কথা বলি। প্লেট থাকে আর 150 টাকা প্লেট, 4 পিস মাংস থাকবে, 1 পিস আলু থাকবে। আচ্ছা, ওর থেকে আলাদা ভাত খাবেন, ওটা 50 টাকা আলাদাভাবে লাগবে। আচ্ছা, 4 পিস চিকেন থাকবে, 1 পিস আলু থাকবে 150 টাকা, হ্যাঁ, ভাতটা আলাদা লাগবে। সেটা আলাদা, ওটা ভরপেট থাকবে, ওটা থাকবে, ডাল থাকবে, আলু ভাজা থাকবে, পাঁপড় চাটনি থাকবে। আচ্ছা, পাঁপড় চাটনিও থাকবে। হ্যাঁ। তো এই যে দেশি মুরগির মাংস আমাদের দর্শকরা এসে যদি খেতে চায় তাহলে কি করতে হবে? আপনাকে আগে থেকে জানাতে হবে? আগাতে জানাতে হবে, মানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে জানাতে
জানাতে হবে যে আমরা 4 জন বা 5 জন একজন আগে খাবো থেকে আমরা, আপনাকে এসে জানিয়ে যেতে হবে এবং কিছু অ্যাডভান্স করে যেতে করে হবে, দিতে হবে, তাহলে ওটা তাহলে কনফার্ম হওয়া যায় যে হ্যাঁ এসে খাবে। খাবে। ঠিক আছে। আর যেটা হচ্ছে, তো এখানে মোটামুটি কখন থেকে খাবার শুরু হবে, মানে মোটামুটি কটার দিকে মানে এলে পাওয়া যাবে? 11টা থেকে আরম্ভ করে দেবো আমরা, বেলা 3টা-4টা পর্যন্ত খাওয়া দাওয়া চলে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো এই হচ্ছে হোটেল, দেখতে পাচ্ছেন এখানে রান্না চলছে, এখানে মাসি এখানে কাটাকাটি করছে সবজি। এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর উনুন, কাঠের উনুন, কাঠের জালে রান্না। এই যে ভাই অমলেট বানাচ্ছে। সুন্দর পরিবেশে বুরুডি লেকের ধারে দেশি মুরগির মাংস দিয়ে খাওয়া দাওয়া, এই অভিজ্ঞতা এবং এই সুযোগ কিন্তু একদম ছাড়া যাবে না। বুরুডি লেকের ধারে কমলদার দোকানে, এটা হচ্ছে কমলদার হোটেল, কমলদার দোকানে আমরা খাবারের অর্ডারটা দিয়ে দিলাম লাঞ্চের, দেশি মুরগির মাংস। আর এখন আমরা ব্রেকফাস্ট করবো। তো সকাল থেকে সেই সাইট সিন করতে বেরিয়েছি, খাওয়া হয়নি, খিদেও লেগেছে, তো ব্রেকফাস্টটা এখান থেকে করে নেবো। আমরা অর্ডার দিলাম একটা ব্রেড অমলেট, ঠিক আছে। তো এখন ব্রেকফাস্টটা করি, তারপরে এবার যাবো সেকেন্ড মানে পরবর্তী ডেস্টিনেশন। জঙ্গল থেকে নিয়ে আসা খুব সুন্দর কাঁচা শালপাতাতে করে দেওয়া হয়েছিল আমাদের ব্রেকফাস্ট। ডিম টোস্ট খেতে খেতে বারবার আমার দৃষ্টি আকর্ষণ করছিল পাশের লেক ও দূরের ওই সারি সারি পাহাড়। নিয়ে নিলাম একটা ঠান্ডা জল, কারণ অনেক ঘুরতে হচ্ছে, ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে যাচ্ছে। তো জল আপনারা এখান থেকে সব পেয়ে যাবেন। ব্রেকফাস্ট করে আবার চড়ে বসলাম অটোতে। অটো চালক বান্টিদা আমাদের জানালো এবার আমাদের গন্তব্য ধারাগিরি ফলস। কিন্তু এবারের যাত্রাপথটা ছিল বেশ কঠিন। পাহাড়ের গা বেয়ে রাস্তা, রাস্তার দুধারে ঘন জঙ্গল, কখনো বা চড়াই, কখনো বা উতরাই, আবার কখনো আদিবাসীদের গবাদি পশু এসে পথ আটকাচ্ছে আমাদের। অটো চালক তার সুদক্ষ হাতে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। অটো চালক বান্টিদার মুখ থেকেই শুনলাম এই ধারাগিরি ফলসের সংক্ষিপ্ত বিবরণ। জানলাম সেখানে আছে নাকি একটি শান্ত মিষ্টি জলের প্রাকৃতিক একটি ঝর্ণা, এবং আমাদের নাকি পায়ে হেঁটে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে পাহাড়ের কিছুটা উপরে। এটি শুনে মনের মধ্যে এক্সাইটমেন্টটা একটু বেড়ে গেল। তো আমরা এখন পৌঁছে গেছি ধারাগিরি ফলসের সামনে, এখান থেকে হেঁটে যেতে হবে ধারাগিরি ফলস পর্যন্ত। তো অটো দাদা এখানে দাঁড়ালো। আর বুরুডি লেক থেকে ধারাগিরি ফলস আসতে সময় লাগলো আমাদের মোটামুটি ওই আধা ঘন্টা থেকে 35 মিনিট মতো। তো এবার আমরা যাব সেই ধারাগিরি ফলস দেখতে, যেটা হচ্ছে ধারাগিরি ঝর্ণা যেটাকে বলা হচ্ছে। পাহাড়ের উপর জঙ্গলের মধ্যে দিয়ে এরকম সরু সরু রাস্তা দিয়ে যেতে একটা আলাদা রকম রোমাঞ্চকর একটা অনুভূতি জাগছে মনের মধ্যে। ভয়ও লাগছে, আবার এক্সাইটমেন্টও বাড়ছে, খুবই ভালো লাগছে কিন্তু একরকম। উঠতে হচ্ছে খাড়াই পাহাড়ে, একটা ট্রেকিং করার মতো মনে হচ্ছে, যেন মনে হচ্ছে পাহাড়ে ট্রেক করছি। বয়স্ক মানুষের এখানে আসতে একটু প্রবলেম হবে, কিন্তু মনের জোর থাকলে সবই কিছু সম্ভব। আর প্রায় আমরা পৌঁছে গেছি, জলের আওয়াজ হালকা হালকা আসছে। অসাধারণ জায়গা, খুবই সুন্দর, বড় বড় পাথর, আর ওই যে ঝর্ণা। চলুন একটু ঝর্ণার কাছে যাই। ধারাগিরি ফলস, আর এই জল এত ঠান্ডা, খুবই ঠান্ডা। আপনারা চাইলে কিন্তু এখানে স্নানও করতে পারেন। এই যে দেখছেন সাবান রাখা আছে, কেউ স্নান টান করেছে, তো আপনারা চাইলে কিন্তু স্নান এখানে করতে পারেন। খুবই আরাম দেবে, ঠান্ডা জল, খুব ভালো লাগছে। তো ধারাগিরি ফলস দেখা কমপ্লিট। এবার আমরা যাব সেই বুরুডি লেকে, যেখানে আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম, গিয়ে ওখানে গিয়ে লাঞ্চ করব। তো ঘুরে টুরে আবার এসে গেছি সেই কমলদার দোকানে, কমলকার হোটেলে, সেই বুরুডি লেকের ধারে। দেশি চিকেন দিয়ে ভাত খাবো। তো এসে গেছে আমাদের দেশি চিকেন, দেখতে পাচ্ছেন, ওয়াও কি সুন্দর কালার।
তো এসে গেছে আমাদের খাবার, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আলু ভাজা, ভাত, ডাল, পেঁয়াজ, লেবু, একটা সবজি, আর এই হচ্ছে সেই দেশি চিকেন 4 পিস আছে, তার সাথে একটা আলু। তো চলুন খাওয়া শুরু করা যাক। তো প্রথমে একটু লেবু, তারপর হচ্ছে একটু ডাল, আর হচ্ছে আলু ভাজা। দারুণ, মুসুরির ডাল, খুবই সুন্দর ঘন ডাল। দুর্দান্ত দুর্দান্ত টেস্ট। আর এই হচ্ছে চিকেন, দেখতে পাচ্ছেন খুবই এই যে নরম, খুব ভালো সেদ্ধ হয়েছে। এই যে বুঝতে পারবেন দেশি মুরগি খুব ভালো করে সেদ্ধ করেছে, জমে গেছে। খুব সুন্দর টেস্ট, দারুণ। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, একটা জমজমাট লাঞ্চ করলাম। এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ফুলডুংরি টিলা। তো চলুন সেখানে যাই। তো আমি এখন পৌঁছে গেছি ফুলডুংরি টিলার ঠিক নিচে, আর এদিকেই আমাদেরকে যেতে হবে এই রাস্তা ধরে। একটা মোটামুটি 10-15 মিনিট একটা ট্রেকিং করতে হবে, তারপরে উপরে উঠতে হবে। ঘন জঙ্গল চারিদিকে, তারপরে মেঘলা ওয়েদার, আরও অন্ধকার হয়ে গেছে জঙ্গলের ভিতর, আবার টিপটিপ বৃষ্টি শুরু হলো। বর্ষায় ঘুরতে আসা এই একটা রোমাঞ্চকর ব্যাপার, কখনো বৃষ্টি কখনো রোদ। তো এই ছোট ছোট পাথর পার করে ধীরে ধীরে উপরে উঠতে হবে। দেখতে পাচ্ছি পুরো খাড়ায় রাস্তা, খুব সাবধানে, মানে একদম সাবধানে হাঁটি, দুর্ঘটনা ঘাটি। আর এখানে উঠতে গিয়ে কিন্তু কোনো সময় কিটো বা চপ্পল পরে আসবেন না, সবসময় শু পরে এখানে ওঠার চেষ্টা করবেন, না হলে চপ্পল ছিঁড়ে যাবে। আমি এখন এসে গেছি ফুলডুংরি টিলার ঠিক উপরে। এটি পাহাড় নয়, এটিকে অনেকে পাহাড় বলে থাকে, এটি অ্যাকচুয়ালি টিলা, মানে ছোট পাহাড়কে টিলা বলা হয়। তো এখানকার এই ঘাটশিলার এত সুন্দর সুন্দর পাহাড়, এত জঙ্গল, পশু পাখি, এইসব দেখেই আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন অরণ্য এবং পথের পাঁচালীর মতো বড় বড় উপন্যাস, এবং আমাদেরকে সেগুলো উপহার হিসাবে দিয়ে গিয়েছিলেন। তো এখন আমাদের নিচে নেমে যেতে হবে। দেখতে পাচ্ছেন পিছনে প্রচণ্ড মেঘ লেগেছে, কখন যে বৃষ্টি চলে আসবে বোঝা যাবে না। তো এখন ঝটপট নিচে যাব। তো আমি এখন এসে পৌঁছেছি সুবর্ণরেখা নদীর ঠিক সামনে। দেখতে পাচ্ছেন পিছনে সুবর্ণরেখা নদী, খুব সুন্দর দৃশ্য। অতীতে আগেকার দিনে নাকি এখানে এই নদীতে সোনা পাওয়া যেত, স্বর্ণ পাওয়া যেত, সেই স্বর্ণ থেকে নাম হয়েছে এই নদীর নাম সুবর্ণরেখা। আর এই সুবর্ণরেখা নদীর ধারেই আছে জয়মাতারা সন্তোষী। এই যে দেখতে পাচ্ছেন গেস্ট হাউস, জয়মাতারা সন্তোষী গেস্ট হাউস। এই গেস্ট হাউসে আপনারা যদি থাকেন, এখান থেকে কিন্তু সুবর্ণরেখা নদীর খুব সুন্দর দৃশ্য পাবেন, মানে একদম নদীর ধারে, সুবর্ণরেখা নদীর ধারে এই গেস্ট হাউস, খুবই সুন্দর দৃশ্য। আপনারা চাইলে কিন্তু এই গেস্ট হাউসে থাকতে পারেন। এছাড়া এই জায়গাটা আরও একটি আকর্ষণ হচ্ছে খুব সুন্দর একটা সানসেট পয়েন্ট। দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে আর নদী, এখানে বিকেলের টাইমে কিন্তু খুব সুন্দর সানসেটের একটা ভিউ পাওয়া যায়। আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে, যেটি হচ্ছে ঘাটশিলার খুবই জনপ্রিয় এবং অন্যতম পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি অন্যতম, সেটি হচ্ছে রাতমোহনা। আমরা এখন যাচ্ছি সেই রাতমোহনা দেখতে। তো চলুন এখন রাতমোহনা যাই এবং ওখানে ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। রাতমোহনা যাওয়ার রাস্তায় আপনাদের চোখে পড়বে হিন্দুস্তান কপার লিমিটেড। ব্রিটিশ সরকারের হাত ধরে গড়ে ওঠে এই কারখানা। এখানে পাথর গুঁড়িয়ে তামা বের করা হয়। এখানে তামা ছাড়াও সোনাও পাওয়া যায়। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন স্থানীয় মানুষেরা
নদীতে বালি ছেঁকে সোনা খুঁজে বেড়াচ্ছে। এবার আমরা সুবর্ণরেখা নদীর সুবিশাল ব্রিজ পার হয়ে এগিয়ে যাচ্ছি রাতমোহনার দিকে। তো আমি এখন এসে গেছি ঘাটশিলার আরও একটি জনপ্রিয় এবং অন্যতম পর্যটন কেন্দ্র, সেটা হচ্ছে রাতমোহনা। এই হচ্ছে সুবর্ণরেখা নদী দেখতে পাচ্ছেন, আর এই দিক থেকে জল কেমনভাবে ফ্লো করছে দেখুন। বর্ষাতে মানে ফুলে ফেঁপে উঠেছে, কত জোরে মানে কত স্পিডে জলগুলো ফ্লো হচ্ছে দেখুন। এটা রাস্তা ছিল, ঠিক আছে, রাস্তাটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার ফলে জল একদম বয়ে চলে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাছ ধরার জন্য করা হয়েছে। যে বাঁশের যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাছ ধরে, এখানকার আদিবাসীরা লোকাল মানুষরা এখানে মাছ ধরে। আরও একটি খুব সুন্দর জিনিস এখানে হচ্ছে, সেই হচ্ছে ঝর্ণা। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা প্রাকৃতিক ঝর্ণা এখানে তৈরি হয়েছে। তো এই ঝর্ণার কাছে যাব এখন। তো এখানে এই দাদা একটা মাছ ধরেছে ছিপে করে, দেখতে পাচ্ছেন। এটা কি মাছ? এটা বাম্বি মাছ। কি মাছ? বান মাছ, বান। বান মাছ, আচ্ছা, দারুণ দারুণ দেখতে পাচ্ছেন, একদম জ্যান্ত মাছ, খুব সুন্দর লাফাচ্ছে। তো এই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটা সুন্দর ঝর্ণা। এই ঝর্ণার জল গিয়ে মিশছে সুবর্ণরেখা নদীতে। রাতমোহনা দেখে আমরা রওনা দিলাম ঘাটশিলা স্টেশনের উদ্দেশ্যে। কিন্তু তার আগে আমি আপনাদের দেব একটি সুন্দর হোটেলের ঠিকানা। তো ঘাটশিলা এসে আপনারা যদি চান হোটেলে থাকবেন, তার জন্য আমি একটা হোটেলে খবর দিচ্ছি। এই হচ্ছে বিশাল হোটেল, লজিং অ্যান্ড ফুডিং। তো চলুন হোটেলের ভিতরে যাই এবং আপনাদের হোটেলটা দেখাই। ডবল বেড ঘাটশিলা এসে আপনারা যদি রামকৃষ্ণ মঠে না থাকতে চান, আপনারা যদি চান হোটেলে থাকবেন, তো এই বিশাল হোটেলে কিন্তু আপনারা থাকতে পারেন। এখানে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, খুবই সাজানো গোছানো, এবং বিল্ডিংগুলোও কিন্তু খুবই দেখতে সুন্দর। তো আপনারা চাইলে এখানে থাকতে পারেন। আর এখানে রুম ভাড়া, পার রুম ভাড়া হচ্ছে 700 টাকা। তো সেখানে আপনারা 2 থেকে 3 জন আরামসে থাকতে পারেন। তো এই হচ্ছে বিশাল হোটেলের ডাইনিং হল, ঠিক আছে। এখানে যদি আপনারা থাকেন তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকম খাবার দাবার পেয়ে যাবেন। আপনারা অর্ডার দিয়ে বিভিন্ন রকম বাঙালি খাবার কিন্তু এখানে খুবই সুন্দর সুলভ মূল্যে পেয়ে যাবেন। ঘড়িতে বাজে বিকেল 5:30। পৌঁছলাম ঘাটশিলা স্টেশনে। আমাদের ট্রেন ছিল বারবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। ঘাটশিলাতে যার টাইম ছিল বিকেল 5:30, কিন্তু সেদিন ট্রেন 1 ঘন্টা লেট ছিল। তাই আমাদের ট্রেন বিকেল 5:30টার বদলে সন্ধ্যা 6:30টায় এসে পৌঁছলো ঘাটশিলা স্টেশনে। তারপর রাত্রি 10:05 আমরা এসে পৌঁছলাম হাওড়া স্টেশনে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফিরবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে।